কবি শ্রী দীপঙ্কর চক্রবর্তীর নতুন কবিতার বই বইমেলায় প্রকাশিত হয়েছে। কাব্যগ্রন্থ ভারতবর্ষ। এই বইয়ের একটি কবিতা সন্দেশ নেই। নিজের মধ্যেই ভেঙে চুরে গেলাম, নিজেদের মধ্যেই ভিন্ন ভিন্ন নকশার ছাঁচে গড়ে উঠেছে আত্মস্পৃহার জীবগুলো। সম্মান রক্ষার আন্দোলন, নারী স্বাধিকারের আন্দোলনে প্রলোভিত হয়ে অগ্নিপিণ্ড থেকে পালিয়ে এসে উত্তপ্ত তৈল হরিদ্রায় সন্তরণ। শূন্য প্রসাদ পাত্র, লুটপাট হয়ে গেল আত্মমর্যাদা। বন্ধকি মামলায় স্থগিতাদেশ পেয়ে মুখ হয়ে রইল শিক্ষিত মানুষের বিবেক। খালি, সব খালি, পাত্রে পড়ে নেই আর কোনো আনন্দ সন্দেশ। আরে একটা মিনিট, অংশুমান চক্রবর্তীর বই হাতে নিয়ে একটা নরেশদার ডাক পেলাম। এইভাবেই শুরু হোক আমাদের বইমেলার ইন্ট্রোডাকশন। আমার পাশে যিনি রয়েছেন বিদিশার সম্পাদক শ্রী প্রদীপ চ্যাটার্জি, দীপঙ্করের একটা কবিতা পাঠ করলেন, পুরোটাই মনে হচ্ছে, পুরোটাই তো। এবং আমাদের যাত্রা শুরু একটা গল্প দিয়ে, সেই নিতার গল্প আজ থেকে প্রায় 35 বছর আগে। তো তারপরে আজকের বইমেলা 2025, রিটায়ার্ড, আর আমি রিটায়ার পথে, কারণ এই মুহূর্তে জয়েন করেছে অন টিভি। যেটা বলতে চাই, দীপঙ্করের ভারতবর্ষ আমার বাড়িতে প্রথম পড়া হয়েছিল, অসাধারণ লেগেছিল। তার প্রথম যে কবিতাটা সে পড়েছিল, প্রদীপের গলায় আপনারা শুনলেন। এইভাবে আমরা বইমেলার চারিদিকে যাব, চেনা লোকেদের সঙ্গে দেখা হবে, তাদেরকে চেষ্টা করব আপনাদের কাছে তুলে ধরার। 2025 বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, কলকাতা, সল্টলেক। আর আমরা 7 আর 9 নম্বর গেটের ধারে কাছে রয়েছে। বইমেলায় এইভাবেই পুরনো মানুষদের সঙ্গে দেখা হয়। অংশুমান চক্রবর্তী কবিতা পড়ছেন, কিন্তু বাবার বই থেকে, যেটা এইবার প্রকাশন হয়েছে। নমস্কার। এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশন থেকে আমার বাবা কবি অশ্রুরঞ্জন চক্রবর্তীর ছড়া সমগ্র। তার বিভিন্ন ছড়ার বই যেগুলো পূর্বে প্রকাশিত হয়েছে, সেই বই থেকে ছড়া, বেশিরভাগ ছড়াই রয়েছে, কিছু ছড়া বাবা সেগুলো এতে স্থান দেননি, সেই নিয়েই এই বইটি প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশন থেকে। বইমেলায় স্টল নাম্বার 481। সেই বই থেকে আমি একটি ছড়া আপনাদের শোনাচ্ছি। ছড়াটির নাম পরীক্ষার ফল, কবি অশ্রুরঞ্জন চক্রবর্তী। পরীক্ষারই ফল বেরুলো, তোর ফলাফল কি? বিশু আবার ফেল করেছে, কি লজ্জা, ছি। বিশুর খবর কে চাইছে, তোর কি হলো বল? এবার কিন্তু খারাপ হলো বংশীধরের ফল। বংশীধরের খবর আবার জানতে চাইছে কে? প্রভাস ছিল ভালো ছেলে, ফেল করেছে সে। টেনে আবার আনলি প্রভাস, তোর সংবাদ কই? বঙ্কা বাসু ফেল করতে উঠেছে হইচই। তোর কথাটা বলবি কি না, রাখিস কেন চেপে? হরির ফেলে তার বাবা মা ভীষণ গেছে ক্ষেপে। পরের খবর জেনে কি লাভ, তোর খবরই চাই। রবির ফেলের খবর সঠিক, আমারও ঠিক তাই। দুজনের কথোপকথন এই ছড়ায় ধরা রয়েছে। এরকম প্রায় 350 ছড়া এই বইতে রয়েছে। আমি পাঠক বন্ধু যারা কলকাতা বইমেলায় আসছেন তাদের অনুরোধ করব, ছোটদের জন্য এই বইটি সংগ্রহ করবেন। যারা আবৃত্তি শিল্পী তারা অবশ্যই এই বইটি সংগ্রহ করবেন। আর নরেশদা আমার বহু পুরনো দাদা, বন্ধু, বহু বছর পর তার সঙ্গে কলকাতা বইমেলায় দেখা। ভালো থাকবেন। একটা কথা না বললে নয়, কবি কিন্তু জিজ্ঞেস করে ফেলেছেন আপনি পাস করেছেন কিনা। উত্তর আপনাদের থেকেই কমেন্ট বক্সে চাইব। আসছি আজকের মতন, বিদায় নয়, আরও অনেক কিছু দেখা বাকি আছে, দেখানো বাকি আছে। ধন্যবাদ দাদা। আসবো, প্রচুর প্রশ্ন আছে, প্রচুর প্রশ্ন। মানে আমাদের দেশে প্রেসিডেন্ট একটা কাজ আপনাদেরকে দিয়েছেন,
সেটা আপনারা পারবেন কি না। আন্ডার ট্রায়াল বলে একটা শব্দ আছে, যে প্রচুর আন্ডার ট্রায়াল রয়েছেন যারা অকারণে জেলের ভেতরে আছেন, তাদেরকে বার করার জন্যে আপনারা কি করতে পারবেন। রোববার আসবো আপনাদেরকে এই প্রশ্ন করার জন্যে, এর উত্তর পাওয়ার জন্যে। বইমেলায় যেতে যেতে ঘুরতে ঘুরতে যেটা হলো, একটা লিগ্যাল সেল পেলাম। লিগ্যাল সেল মানে খুব ইম্পর্টেন্ট। আপনারা বই পড়ছেন, আমাদের দেশে বই পড়া হচ্ছে, তার সঙ্গে একটা নিউজ তো খুঁজে পাচ্ছেন এখন, কোটি কোটি কেস পেন্ডিং, জাজদেরকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে, ভারতবর্ষের সরকার মিথ্যে বলছে না সত্যি বলছে, সেটাও এখন খবরে এসছে। এই মুহূর্তে লিগ্যাল সেল ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমার সামনে যিনি বসে আছেন তার নাম এখনও জিজ্ঞেস করিনি, আমি যখন ক্যামেরাটা ঘোরাবো ওনার নামটা জেনে নেব, অ্যান্ড হোয়াট ইজ দিস স্টল অল অ্যাবাউট সেটা একটু জেনে নেব। শুন, আগে ওনার নামটা জেনে নিই। নামটা? নমস্কার, আমি শ্যামল সেনগুপ্ত, রিটায়ার্ড ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ অ্যান্ড রিটায়ার্ড রেজিস্ট্রার ক্যালকাটা হাইকোর্ট। আচ্ছা, আপনার প্রশ্ন যেটা আমাকে একটু আগেই আপনি বললেন, যে এই যে স্টলটা, এটা কেন এবং এখানকার কাজ কি, এর কোনো উপযোগিতা আছে কি না, কারা এটা কন্ট্রোল করে ইত্যাদি, তো এইটা আপনারা আমাকে প্রশ্ন করলেন একটু আগে বস। আচ্ছা, এইখানে একটু ছোট ছোটো করে এক এক করে বলি। আচ্ছা, এই স্টলটা হচ্ছে স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটি ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা কিন্তু কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, বা সরকারি কোনো আইনি সহায়তা কেন্দ্র নয়। তাহলে কারা এটা চালায় বা কাদের কথা অনুযায়ী বা সিস্টেম বা আইন অনুযায়ী এটা চলে, এটা প্রশ্ন থাকবে। আচ্ছা, এটার উত্তর হচ্ছে এই, যে আমাদের ভারতবর্ষে একটা আইন আছে, স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট। সেই আইন অনুযায়ী এই কাজগুলো হয়। কি কাজ? ওই আইনেতে বলা আছে যে আইনেতে বলা আছে যে আমাদের ভারতবর্ষে, মানে গোটা ভারতবর্ষে যেখানে যত কোর্ট আছে, মানে একেবারে বিভিন্ন স্টেটে, বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, মহকুমায় যত কোর্ট আছে গোটা ভারতবর্ষে, সেই প্রত্যেক কটা কোর্টে একটা আইনি সহায়তা কেন্দ্র আছে। যেমন আমাদের এটা পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল স্টেট, এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটের একটা আন্ডারে এই কেন্দ্রটা, স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটিজ ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, এটা আমরা পশ্চিমবঙ্গে যতগুলো কোর্ট আছে, যে কোনো জায়গাতে, যে কোনো সাবডিভিশনে, ডিস্ট্রিক্টে, এইগুলোর ওপরে আমরা দেখভাল করে এখান থেকে কাজটা করা হয়। আমাদের এখানে প্রতিদিন একজন করে, এই স্টলের কথা বলছি, প্রতিদিন একজন করে অবসরপ্রাপ্ত জাজেস, রিটায়ার্ড জুডিশিয়াল অফিসার, ডিস্ট্রিক্ট জাজ, এনারা উপস্থিত থাকেন। যেমন আমি আজকে এসেছি, এই টোটাল ব্যাপারটা মোটামুটি একটা দেখভাল করার জন্যে। রাইট রাইট না, সেখানে বলে দিই, সমস্যার সমাধান বলতে একটা ব্যাপার আছে। সমস্যার তো অনেক রকম আছে, হ্যাঁ, এবং তার সমাধানের প্রক্রিয়া অনেক রকম। এখন সেইগুলো আমরা খালি এখানে একটু ইন শর্ট, এত সহজে তো বলা যায় না সবাইকে কিছু, তারাও গুছিয়ে বলতে পারেন না মেলা দেখে। আমরা শর্টে তাদের একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি, মানে আমাদের জাজেস যারা থাকেন। আর সেই সঙ্গে যেটা আমরা বলে দিই বা কাগজও দিয়ে দিই, আপনাকেও আজকে দিয়ে দেওয়া হয়েছে, যে এই কেন্দ্রের, মানে আইনি সহায়তা কেন্দ্রের প্রধান যে একটা বড় কাজ, সেইটা খুব ইম্পর্টেন্ট, সেটা জানিয়ে দেওয়া। সেটা হচ্ছে, এইখানে আমাদের তো প্রত্যেক কোর্টে একটা করে সেন্টার আছে, যতগুলো কোর্ট আছে গোটা ভারতে। সেইখানে গেলে পরে কিছু কিছু ব্যক্তিরা সম্পূর্ণ বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন। আচ্ছা, এই আইনি সহায়তাটা কি? কোনো মামলা করতে হবে কি না তার অ্যাডভাইস, মামলা করতে চাই বললেই তো হবে না, প্রয়োজন আছে কি না, যেটা সহজে মীমাংসা হয়ে যায়, মীমাংসার চেষ্টা করা, সেটাও এর মধ্যে পড়ে। করতে হলে পরে লয়ার দিতে হয়, প্যানেল লয়ার থাকে, সেই প্যানেল লয়ার যে যাবেন তার হয়ে কাজ করবেন। গোটা ব্যাপারটাই বিনা পয়সায়, একটা 9 পয়সা কিন্তু লাগে না গোটা ভারতবর্ষে। আচ্ছা,
আর কোনো মামলা করতে গেলে যে কোর্ট ফিস দিতে হয় অন্যান্য লোকেদের ক্ষেত্রে, এখানে থ্রু দিয়ে যারা আসবেন তারা কিন্তু সেটাও মকুব, মানে গোটা ব্যাপারটাই কিন্তু বিনামূল্যে হয়। আছে, হ্যাঁ, সেখানে একটা অনেকেই পৌঁছে আসেন, কিন্তু একটা ক্রাইটেরিয়া আচ্ছা, ডেটা আমাদের হাতের কাছে তো নেই, সে তো আছে ন্যাশনাল লিগাল আছে, তো এনএলএসে পাওয়া যায়, নালসায় পাওয়া যাবে। আচ্ছা, সে ওরা তো আমাদের রিপোর্টস পাঠাতে হয়, সে একেবারে দিল্লিতে পাঠাতে হয় ওদের। আচ্ছা, সুপ্রিম কোর্টের কাছে থাকে। এখন কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যারা এই বিনামূল্যে পুরো সাহায্যটা পেতে পারেন, তার একটা লিস্ট আছে, বিভিন্ন রকম আছে, নট অনলি ইনকাম গ্রুপ, আরও অনেক কিছু আছে। তার একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা খুব মজার বলবো না, সেটা খুব ভালো ব্যাপারটা অবশ্য, বিনামূল্যে আইনের সহায়তা প্রথম পেতে পারেন যে কোনো মহিলা, মানে রাস্তার একজন ভিক্ষুকও পেতে পারেন আর ঐশ্বর্য রায়ও পেতে পারেন, মহিলা হলেই কিন্তু বিনা পয়সা পেয়ে যাবে। মহিলারা বলে যে মেয়েদের পক্ষে কোনো আইন নেই, ওটা ভুল কথা গো। আচ্ছা, এটা ভালো, আমি লিস্ট আপনার কাছে আছে, এর মধ্যে আছে আরও ক্রাইটেরিয়াস আছে, শিডিউল কাস্টরা পাবেন, এরা তারপরে আরও অনেকগুলো ব্যাপার আছে, সেই কাগজগুলোর মধ্যে আছে, লিস্ট করা আছে, এরা সমস্ত বিনামূল্যে। সেইটা তো আমাদের ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে আমাদের সেক্রেটারি যে অফিসার আছে তার সাথে কথা বলতে হবে, ওদের ওই ওয়েবসাইট টাইটার আছে, ওখানে কথা বলতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা লোককে জানাবেন সাধারণ লোকের জন্যে। আর আমার সামনে আজকে আরও একজন আছেন, শ্রী সুরঞ্জন কুণ্ডু, ইনিও আমাদের একজন অবসরপ্রাপ্ত ডিস্ট্রিক্ট জাজ, ইনি রেজিস্ট্রার ছিলেন হাইকোর্টের।